ক্লাস 12-এর ফিজিক্স ক্লাসে আজকের আমরা ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎ চুম্বকত্ব পড়ব। দেখো, চুম্বক জিনিসটা কি, সেটা কি ধরনের পদার্থ হয় সেটা সম্বন্ধে আমাদের সকলেরই আইডিয়া আছে। চুম্বকের কতগুলো মেরু থাকে, চুম্বকের কি কি ধর্ম থাকে, আকর্ষণী ধর্ম, বিকর্ষণী ধর্ম, তার দিক নির্দেশক ধর্ম, এইগুলো সম্বন্ধে আমরা কিন্তু সব রকমের আইডিয়াই আমাদের মধ্যে আছে। আর চুম্বক কত ধরনের হয়, কত রকম শেপের হয় এবং প্রাকৃতিক চুম্বক, আর্টিফিশিয়াল চুম্বক, এগুলোর মধ্যে মোটামুটি একটা পার্থক্য, এই ধারণাটা আমাদের আছে। এরপরে আজকের আমরা এর ওপর অন্যান্য কিছু জিনিস আমরা শিখব, মানে চুম্বকের চুম্বকত্ব সম্বন্ধে কতগুলো আমরা ধারণা এখানে করব। প্রথমেই বলে রাখি যে একটা চুম্বক, সেই চুম্বকের চারদিকটা একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, যে দূরত্ব পর্যন্ত চুম্বকটা তার আকর্ষণী বা বিকর্ষণী প্রভাব বিস্তার করতে পারে, অর্থাৎ চুম্বকের চৌম্বক বলটা যে পরিমাণ দূরত্ব পর্যন্ত অনুভূত হয় তাকে ওই চুম্বকটার ফিল্ড বা ক্ষেত্র বলা হয়। আর এই ক্ষেত্রের ওপর যদি কোনো একটা বিচ্ছিন্ন উত্তর মেরু, আমরা জানি যে একক উত্তর মেরুর কোনো এক্সিস্টেন্স নেই, তা সত্ত্বেও কোনো বিচ্ছিন্ন উত্তর মেরুকে আমি যদি ফ্রিলি সেখানে ছেড়ে দিই, তাহলে সেই উত্তর মেরুটা যে পথে গমন করবে সেই পথটাকে আমরা বলি চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। আর এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সের আমরা কতগুলো ধর্ম বা প্রপার্টিজ আমরা আলোচনা করতে পারি। যে এই ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স, এটা হলো একটা প্রত্যেকটা কন্টিনিউয়াস এবং ক্লোজড লুপ। এর ওপর যে কোনো বিন্দুতে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি, তাহলে সেই ট্যানজেন্ট বা স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করবে। এই চৌম্বক বলরেখাগুলো প্রত্যেকেই উত্তর মেরু থেকে, দেখো ওপরের ছবিটা, উত্তর মেরু থেকে নির্গত হয়, আবার দক্ষিণ মেরুতে গিয়ে প্রবেশ করে, মানে উত্তর মেরু থেকে শুরু করে দক্ষিণ মেরু পর্যন্ত যায় এবং এর অভিমুখ হচ্ছে চুম্বকের বাইরে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত। দুটো চৌম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। তার কারণস্বরূপও আমরা বলতে পারি যে যেহেতু বলরেখার একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করলে সেটা ওই পয়েন্টে ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে, সুতরাং দুটো লাইন্স অফ ফোর্স, দুটো কার্ভড লাইন, সেখানে একই পয়েন্টে আমি যদি দুটো ট্যানজেন্ট ড্র করি তাহলে তো তারা আলাদা আলাদা দুটো ডিরেকশানে শো করবে, যেটা কখনোই সম্ভব নয়। তারপরে বলতে পারি যে কোনো চৌম্বক ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আমি যদি বলরেখাগুলোর সাথে লম্বভাবে একটা ইউনিটস এরিয়া যদি কল্পনা করে নিই, তাহলে সেই ইউনিট এরিয়ার মধ্যে দিয়ে যতগুলো বলরেখা নির্গত হয় তাকে নাম্বার ডেন্সিটি বা বলরেখার সংখ্যা ঘনত্ব বলা হয়। আর এই বলরেখাগুলো দিয়েই কিন্তু আমরা কোনো চুম্বকের চৌম্বক ক্ষেত্রের স্ট্রেংথটাকে আমরা বিচার করি। অর্থাৎ বলরেখাগুলো যদি পরস্পর নির্দিষ্ট দূরত্বে থাকে, অর্থাৎ তারা অলমোস্ট সমান্তরাল হয়, তাহলে বলতে পারি আমরা যে সেখানে সুষম ক্ষেত্র বিরাজ করছে। যদি বলরেখাগুলো খুব ক্লোজলি প্যাকড হয়, তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্রের স্ট্রেংথ প্রচণ্ড বেশি, মেরুর কাছাকাছি সেরকম হয়। আবার যখন চৌম্বক বলরেখাগুলো দূরে দূরে ছাড় হয়ে থাকে, সেখানে আমি বলতে পারি একটা উইক চৌম্বক বল সেখানে কাজ করছে। আর তড়িৎ চুম্বক ব্যাপারটা আমরা জানি, তড়িৎ চুম্বক হচ্ছে যে তড়িৎ শক্তি থেকে চৌম্বক শক্তি রূপান্তরের একটা ঘটনা। যে কোনো একটা অন্তরিত তামার তার দিয়ে, আমরা এগুলো সব নিচু ক্লাসে পড়ে এসেছি অলরেডি, যে একটা তামার তার দিয়ে যদি আমি কোনো কাঁচা লোহার দণ্ডকে বা কোনো চৌম্বক পদার্থকে আমি জড়িয়ে দিয়ে তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করি, তাহলে সেই চৌম্বক পদার্থটি একটা টেম্পোরারিলি চুম্বকে পরিণত হয়, সেটাকে আমরা বলি তড়িৎ চুম্বক। আর এই তড়িৎ চুম্বকটা নিয়েই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। প্রথমে আমরা দেখব, দেখো নিচের বাঁদিকের ছবিটা, ওরস্টেডের পরীক্ষা। এমনিতে কি হয়, একটা চুম্বক শলাকা, সেটাকে আমি যদি ফ্রিলি রেখে দিই, খানিক্ষণ পরে সে সাম্যাবস্থানে আসবে। সাম্যাবস্থানে মানে কি, সে উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়াবে।
এইবারে একটা স্ট্রেট কোনো কন্ডাক্টর বা স্ট্রেট কোনো তারকে আমি যদি ওই উত্তর দক্ষিণ বরাবর, অর্থাৎ ওই যে চুম্বক শলাকাটা তার ওপরে সমান্তরালভাবে আমি যদি এমনভাবে প্লেস করে তার মধ্যে দিয়ে কারেন্ট পাস করানোর ব্যবস্থা করি, তাহলে যেই মুহূর্তে সুইচ অন করব সঙ্গে সঙ্গে দেখব চুম্বকটা বিক্ষিপ্ত হচ্ছে। এবার চুম্বককে বিক্ষিপ্ত করতে পারে একমাত্র আরেকখানা চুম্বক, এতে আমাদের কোনো অসুবিধা থাকার কথা নয়। চুম্বককে একমাত্র বিক্ষেপ করতে পারে আরেকটা চুম্বক, কিন্তু এখানে তো আমি আর কোনো চুম্বক নিইনি, আমি শুধু সুইচ অন করছি, দেখছি সঙ্গে সঙ্গে চুম্বকটা বিক্ষিপ্ত হচ্ছে। আবার যে সুইচ অফ করে দিচ্ছি, দেখছি চুম্বকটা আবার ঠিকঠাকভাবে খানিকক্ষণ বিক্ষিপ্ত হয়ে তারপরে আবার প্রাথমিক অবস্থানে ফিরে আসে। অর্থাৎ এই যে আমি কারেন্টটা পাস করাচ্ছি, অর্থাৎ তড়িৎ পরিবহন করার ফলে দেখতে পাচ্ছি একটা তড়িৎ ক্ষেত্র যে মুহূর্তে সৃষ্টি হচ্ছে, আমরা জানি যে সেই তড়িৎ ক্ষেত্রের সাথে লম্বভাবে একটা চৌম্বক ক্ষেত্রও সৃষ্টি হয়, এবং চুম্বক শলাকাটা সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে পড়ে যাওয়ার জন্য তার চৌম্বক ক্ষেত্রে তার প্রভাবে, ওই চুম্বকটার প্রভাবে সে নিজে বিক্ষিপ্ত হচ্ছে। এবারে দেখা যায় অনেক রকম এরোস্ট্যাটের পরীক্ষাটায় যে যদি আমি কারেন্টের মান বৃদ্ধি করি তাহলে চুম্বক শলাকার এই বিক্ষেপটা বৃদ্ধি পায়। দেখো, তারপর আমি দুটো সার্কিট নিয়েছি, দুটো সার্কিটে কিন্তু কারেন্টের অভিমুখ আলাদা আলাদা, এবং তাতে কিন্তু চুম্বকের বিক্ষেপটাও কিন্তু আলাদা আলাদা হচ্ছে। অর্থাৎ প্রবাহের অভিমুখ যদি উল্টে দিই তাহলে চুম্বক শলাকাটা উল্টো দিকে ঘোরে, অর্থাৎ উল্টো দিকে ঘোরে মানে কি বিক্ষেপের অভিমুখ পাল্টে যায়। এইগুলো সমস্ত দেখলাম, এইটা ওরস্টেডের পরীক্ষা এটা প্রমাণিত হলো যে একটা চুম্বকের ওপর তড়িৎ প্রবাহ বল প্রয়োগ করতে পারে। কিভাবে? ওই যে বললাম, তড়িৎ প্রবাহ চালনা করলে যেই মুহূর্তে একটা ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয় সঙ্গে সঙ্গে একটা ম্যাগনেটিক ফিল্ডও সৃষ্টি হয়। আর এই যে চুম্বকের শলাকার বিক্ষেপ কারেন্টের ফ্লোয়ের ওপর নির্ভর করছে, সে কারেন্টের ফ্লোয়ের সাথে সাথে চুম্বক শলাকার বিক্ষেপ কোন দিকে হবে এটা আবার ঠিক হয় অ্যাম্পিয়ার সুইমিং রুল বা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুসারে। অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম অনুসারে যদি একজন লোক যদি এমনভাবে সাঁতার কাটে যাতে সেই তড়িৎ পরিবাহী বরাবর তড়িতের প্রবাহ মাত্রার ডিরেকশান অনুযায়ী সে যদি সাঁতার কাটে এমনভাবে যে লোকটার মুখের নিচের দিকে, মানে উপর হয়ে সাঁতার কাটছে তো তার নিচের দিকে চুম্বক শলাকাটা রয়েছে, এবং চুম্বক শলাকাটারও কিন্তু দক্ষিণ দিক থেকে উত্তর দিকে, মানে দক্ষিণ মেরু থেকে উত্তর মেরুর দিকে কিন্তু কারেন্টটা ফ্লো হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ মানুষটি সাঁতার কেটে যাচ্ছে। তাহলে সেই অবস্থায় মানুষটির বাম হাত যেরকমভাবে প্রসারিত হয় বা বাম হাতটা যেদিকে বিক্ষিপ্ত হয়, ওই চুম্বক শলাকাটির উত্তর মেরুর বিক্ষেপও সেই দিকেই ঘটে। অর্থাৎ কি, ওই পয়েন্টে গিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হচ্ছে, সেই তড়িৎ ক্ষেত্রের দরুন যে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে সে তার মানে ওই দিকে বল প্রয়োগ করছে। এই নিয়মটা আমরা আরেকটা নিয়ম দিয়েও পারি, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়ম। একটা তড়িৎবাহী তারের প্রবাহের অভিমুখ বরাবর যদি একটা রাইট হ্যান্ডের স্ক্রু চালনা করি তাহলে বুড়ো আঙুল মানে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে ঘুরবে সেই দিকেই তার মানে বলরেখার অভিমুখ, মানে তড়িতের ক্ষেত্রের বল প্রয়োগটা সেই অভিমুখেই ঘটে। এইবারে দেখো, এই চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের প্রচলিত চিহ্ন হচ্ছে ক্যাপিটাল বি। হ্যাঁ, আর এই বি ভেক্টরটি অভিমুখ নির্ণয় করা যায় ম্যাক্সওয়েলের কর্কস্ক্রু নিয়মের মাধ্যমে, এইমাত্র বললাম। আর বি এর মান, যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাই মান অভিমুখ দুটোই আছে, মান নির্ণয় করা যায় বায়ো-সাভার্ট সূত্রের মাধ্যমে। বায়ো-সাভার্ট সূত্র কি বলছে, ছবিটা দেখো। কোনো তড়িৎবাহী তারের একটা ক্ষুদ্র অংশ ডেল্টা এল, তার জন্য সন্নিহিত কোনো বিন্দুতে, ধরা যাক পি বিন্দুতে, এখানে চৌম্বক ক্ষেত্র যদি ডিবি হয় তাহলে সেই চৌম্বক ক্ষেত্রটা ডিবি দৈর্ঘ্য ওই ডিএল এর সাথে সমানুপাতিক হয়। আবার কি হয়, যে পরিমাণ কারেন্ট ফ্লো করছে আই তার সাথে সমানুপাতিক হয়, এবং ওই ডিএল থেকে পি পর্যন্ত বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্ব আর এর বর্গের ব্যস্তানুপাতিক হয়। তাহলে সব শুদ্ধ মিলিয়ে আমি কি পাচ্ছি, ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল
সাইন থিটা, সাইন থিটার কথা বলতে ভুলে গেলাম। প্রবাহের মানে অভিমুখী যে ডিএল দৈর্ঘ্যটা এবং ওই বিন্দু পি বিন্দু অভিমুখী যে আর ভেক্টর মানে দৈর্ঘ্য এবং পি বিন্দুর যে দূরত্ব পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এই দুটো ডিরেকশনের মাঝের অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে থিটার সাইনের সাথেও কিন্তু সমানুপাতিক হয়। মানে দৈর্ঘ্যটা, এবং দেখো এখানে দৈর্ঘ্যটা ডিএল যে দিকটা ধরা হয়েছে আর সেই দৈর্ঘ্য থেকে পি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, এই ডিএল আর আর এর মাঝের অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড যেটা বি, সেই বিটা কিন্তু চৌম্বক ক্ষেত্র ভেক্টর, সেটা কিন্তু সাইন থিটার সাথেও সমানুপাতিক হয়। তাহলে কম্বাইন্ড ওয়েতে আমি কি পেলাম, ডিবি ইজ প্রপোর্শনাল টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার, বা আমি ভেক্টর ফর্মে লিখতে গিয়ে হচ্ছে আর ক্যাপ বাই আর কিউব, বা ডিবি ইজ ইকুয়াল টু μ0 বাই 4 ইন্টু আইডিয়াল সাইন থিটা বাই আর স্কোয়ার, যেখানে μ0টাকে বলা হয় বায়ু মাধ্যম বা শূন্য স্থানের অ্যাবসলিউট পারমিয়াবিলিটি, আর বি এর একক যেটা সেটা হলো ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা। আর এটা হচ্ছে বায়োসাভার সূত্র, এর সাহায্যে আমরা কি করতে পারি, আমরা চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে পারি। বায়োসাভার সূত্রের অ্যাপ্লিকেশন প্রথমে আসছে একটা লং স্ট্রেট কন্ডাক্টর মানে দীর্ঘ ঋজু পরিবাহী। এই যে পরিবাহীটা, এর মধ্যে তারের যে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ দেখে নিয়েছি, কারণ বায়োসাভার সূত্র, বায়োসাভার্টের ল অ্যাপ্লাই করতে গেলে আমাকে ছোট্ট অংশটা আগে একটা ধরে নিতে হচ্ছে। ডিএল অংশ থেকে এই যে বিন্দুটা রয়েছে পি বিন্দু, তার দূরত্ব যদি আর হয় এবং কারেন্টের অভিমুখ আর আর এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে বায়োসাভার সূত্র থেকে আমরা পাচ্ছি ডিবি μ0 বাই 4 ইন্টু আইডিয়াল সাইন আলফা বাই আর স্কোয়ার। ঠিক আছে, এইবারে এখান থেকে আর এর ভ্যালুটা আমি যদি রিপ্লেস করি, মানে ওই যে তারটা থেকে, তারের যে মধ্যবিন্দু থেকে সেখান থেকে পি এর লম্ব দূরত্ব হচ্ছে এ, তাহলে আর এর ভ্যালুটা যদি রিপ্লেস করি তাহলে ডিএল এর ভ্যালু আসছে এস এক্স স্কোয়ার থিটা ডি থিটা, সেটা আবার ডিবি ওই 1 নম্বর সমীকরণ সেখানে রিপ্লেস করলাম, ওইখান থেকে আমি টোটালি পেয়ে গেলাম ডিবি ইজ ইকুয়াল টু μ0 বাই 4 আই কস থিটা ডি থিটা বাই এ। এইবারে কি হচ্ছে, ওইটুকু জিনিস তো আমার নয়, তারটা তো ওইটুকু নয়, তারটা হচ্ছে পুরোটা, অর্থাৎ পুরো, যেমন আমি ধরছি যে ওই তারের যে ও বিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত ওপি দূরত্ব এ এবং আর, তার মাঝের অ্যাঙ্গেলটা যেমন থিটা, সেরকম তারের দুটো প্রান্ত বিন্দু থেকে ওই ওপির সাপেক্ষে যদি θ1 আর θ2 কোণ উৎপন্ন হয়, তাহলে ইন্টিগ্রেশনের লিমিটটা হবে θ1 থেকে θ2, এবং θ1 আর θ2 ডিরেকশনটা কিন্তু হবে একজন আরেকজনের অপোজিট, কারণ সবসময় আমি মধ্যবিন্দু থেকে ডিরেকশানটা এই অ্যাঙ্গেলটা মাপছি, তাই একটা যদি প্লাস হয় আর একটা হবে মাইনাস, এখানে θ2 যদি প্লাস হয় θ1 হবে মাইনাস, এবং সেটা করে আসছে বি এর ভ্যালু μ0 আই বাই 4 সাইন θ1 প্লাস সাইন θ2। এটা হচ্ছে একটা লং স্ট্রেট ওয়্যারের জন্য বায়োসাভার্ট ল কাজে লাগিয়ে আমি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু নির্ণয় করতে পারলাম। এইবারে যেটা আছে সেটা হচ্ছে একটা সার্কুলার লুপ, মানে একটা ক্লোজড কোনো লুপ বা বৃত্তাকার যে পরিবাহী, তার মধ্যে তার কেন্দ্রবিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। এখানে আর ব্যাসার্ধের একটা ধরা যাক বৃত্তাকার পরিবাহী, তার মধ্যে আই কারেন্ট ফ্লো করছে, তাহলে এখানেও ডিএল একটা দৈর্ঘ্য বিশিষ্ট ক্ষুদ্র অংশ, তাহলে তার জন্য ডিবির পরিমাণটা হবে μ0 বাই 4 আই ডিএল বাই আর স্কোয়ার, এটা আমরা পেয়েছি। কিন্তু এখানে পুরো যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন ডিএল এর ভ্যালুটা কত হবে, 2πr, তাহলে 2πr যদি দেওয়া হয় সেখানে ভ্যালুটা বসিয়ে লিমিট বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি μ0 আই বাই 2r। আর যদি ওখানে একটা কয়েলের একটা পাকের বদলে এনখানা পাক থাকে, তাহলে তার ভ্যালুটা হবে μ0 ni বাই 2r। এটা হলো বায়োসাভার্ট লয়ের অ্যাপ্লিকেশন। তারপর একটা অঙ্ক রয়েছে, আ সার্কুলার কয়েল অফ রেডিয়াস 5 × 10⁻⁻² মিটার, একটা সার্কুলার কয়েল,
তার রেডিয়াস বলে দিয়েছে অ্যান্ড উইথ 40 টার্নস মানে 40টা পাক আছে, ইজ ক্যারিং আ কারেন্ট অফ 0.25 অ্যাম্পিয়ার, তার মধ্যে দিয়ে ওই 0.25 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করছে। ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অফ দ্য সার্কুলার কয়েল অ্যাট দ্য সেন্টার। একটা কয়েল আছে, কয়েলের রেডিয়াস বলে দিয়েছে, কতগুলো পাক আছে মানে আর বলে দিয়েছে, এন বলে দিয়েছে, ও সবই তো বলে দিয়েছে, আর কি পরিমাণ কারেন্ট ফ্লো করছে আই সেটাও বলে দিয়েছে। তাহলে তার কেন্দ্রবিন্দুতে ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশনটা কী ছিল? বি ইজ ইকুয়াল টু মিউ 0 ni/2r, অর্থাৎ সমস্ত কিছু যদি ভ্যালু বের করতে মানে ভ্যালু যদি বসিয়ে আমি ক্যালকুলেট করি তাহলে তার ভ্যালুটা বেরিয়েছে 1.2 × 10⁻⁻4 টেসলা। এই গেল বায়ো-সাভার্ট সূত্র। এরপরে আসছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল বা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র। স্টেটমেন্টটা কি? চৌম্বক ক্ষেত্রে যে কোনো ক্লোজড পাথ বা বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকল মানে পাথ ইন্টিগ্রেশন তার মান হবে, অর্থাৎ পাথ ইন্টিগ্রেশন B.dl তার মান হবে ওই বদ্ধপথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ I এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা মানে মিউ 0 তাদের গুণফলের সমান। অর্থাৎ ওই যে ক্লোজড পাথ ইন্টিগ্রাল অফ B.dl সেটা ইজ ইকুয়াল টু মিউ 0 × I। এটা হচ্ছে অ্যাম্পিয়ার্সের সার্কিটাল ল। আর যদি সেখানে এনখানা পাক থাকে তাহলে মিউ 0 × n × I। এইগুলো, এটা হলো অ্যাম্পিয়ারের সার্কিটাল ল বা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র। অ্যাম্পিয়ারের সূত্রের প্রয়োগ সেটা হলো, প্রথমে আমরা পড়ছি সলিনয়েড। সলিনয়েডটা কি? একটা অন্তরিত পরিবাহী মানে ইনসুলেটেড কন্ডাক্টিং ওয়্যার, তাকে যদি এমনভাবে একটা চোঙের গায়ে জড়ানো হয় যাতে প্রত্যেকটা বৃত্তাকার পাক সেই চোঙের অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি থাকে, তাহলে ওই কুণ্ডলীটাকে বলা হয় সলিনয়েড। এবারে যদি আমি সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করাই তাহলে সেটা চুম্বকের মতন আচরণ করবে, এবং ভেতরে যদি আমি বায়ু মাধ্যম রাখি, শুধুমাত্র তারটাকে জড়িয়ে রাখি, তাহলে তার মিউ 0 হিসেবে ক্যালকুলেশন হবে। এবং সলিনয়েডের ভেতরের অংশে চৌম্বক বলরেখার সংখ্যা খুব বেশি হয়, অর্থাৎ ওই অংশে চৌম্বক ক্ষেত্র প্রচণ্ড প্রবল হয়, আর বাইরের অংশে চৌম্বক ক্ষেত্রকে এই তীব্র চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে একদম নেগলিজিবল বলে ধরে নেওয়া হয়। আর এই বলরেখাগুলো সলিনয়েডের অক্ষের সাথে কিন্তু সমান্তরালভাবে থাকে। তার মানে সমান্তরালভাবে বলরেখা থাকে মানে আমি বলে নিতে পারি যে সলিনয়েডের ভেতরে অ্যাক্সিস বরাবর যেরকম একটা খুব স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, সে একইভাবে সেই ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডও হচ্ছে, অর্থাৎ সুষম চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হচ্ছে। একটা সলিনয়েডের জন্য তার সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড নির্ণয় কী করে করব? দেখো, এখানে একটা সলিনয়েডে একটা চতুর্ভুজ আমি কল্পনা করে নিয়েছি। এই অ্যাম্পিয়ারের যেহেতু আমি বদ্ধপথ সূত্র এখানে অ্যাপ্লাই করব, তাই জন্য একটা চতুর্ভুজ PQRS এখানে আমি একটা কল্পনা করে নিয়েছি, যার মানে অ্যাক্সিস বরাবর সলিনয়েডের অ্যাক্সিস বরাবর যার লেন্থটা হচ্ছে A। এইবারে ধরা যাক এই যে চতুর্ভুজটা বরাবর পাকের সংখ্যা হচ্ছে n, এবং এর ওপরে একটা কোনো ছোট্ট অংশের দৈর্ঘ্য হচ্ছে dl, এবং এই অংশে সলিনয়েডের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্র হচ্ছে B। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র অনুযায়ী টোটাল যে B.dl সেটা হবে ছোট্ট ছোট্ট মানে হরাইজন্টাল যে দুটো সাইড রয়েছে প্রত্যেকটা দুখানা হরাইজন্টাল সাইডের জন্য B.dl প্লাস দুখানা ভার্টিক্যাল সাইডের জন্য B.dl। এইবারে দেখো, যেগুলো যে সাইডগুলো অর্থাৎ যে হরাইজন্টাল সাইডগুলো এবং সলিনয়েডের ডিএল এই দুটো দৈর্ঘ্য এরা হচ্ছে সমান্তরাল, তাই এদের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ কজ ডট প্রোডাক্ট, তো তাহলে কজ 0 হচ্ছে 1। আর যেগুলো ভার্টিক্যাল সাইড, সেই ভার্টিক্যাল সাইডগুলো হচ্ছে সলিনয়েডের অ্যাক্সিসের সাথে লম্বভাবে থাকার জন্য থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ তার জন্য কিন্তু কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড সেখানে কাজ করছে না। অর্থাৎ আমি পুরো
যে বদ্ধ পথ সমাকল অ্যাম্পিয়ারের সার্কিটাল ল কাজে লাগিয়ে যে পেলাম বি ডট ডিএল, সেটা পেলাম বি ইন্টু এ মানে মিউ জিরো এন আই। তাহলে সেখান থেকে বি এর ভ্যালু পেলাম মিউ জিরো এন বাই এ ইন্টু আই। আর এন বাই এ, ক্যাপিটাল এন বাই এ অর্থাৎ হচ্ছে একক দৈর্ঘ্যে কতগুলো পাক সংখ্যা, সেটাকে আমরা স্মল এন দিয়ে প্রকাশ করি, মানে বি এর ভ্যালু হচ্ছে মিউ জিরো এন ইন্টু আই। এই গেল সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ডের রাশিমালা। এইবারে আর একটা জিনিস আসছে টরয়েড। একটা ওই একই ব্যাপার, দীর্ঘ ইনসুলেটেড তারকে যদি এমনভাবে একটা কোনো বৃত্তাকার অক্ষ বিশিষ্ট সুষম প্রস্থচ্ছেদে রিংয়ের গায়ে জড়ানো হয়, যাতে প্রত্যেকটা পাক ওই রিংয়ের অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলারলি হয়, তাহলে ওই কুণ্ডলীটাকে টরয়েড বলা হয়। টরয়েড আসলে কিচ্ছু না, টরয়েড হচ্ছে আসলে একটা বিশেষ আকারের সলিনয়েড। আর টরয়েডকে কি বলা হয়? এন্ডলেস সলিনয়েড বলা হয়, প্রান্তহীন সলিনয়েড বলা হয়। তাহলে টরয়েডের ক্যালকুলেশনও কিন্তু সেই সলিনয়েডের ক্যালকুলেশনের মতনই হবে। সুতরাং শুধু এখানে কি হবে, এখানে যে বি ডট ডিএল, পুরো ডিএলের ওপর যে ইন্টিগ্রেশনটা হবে, টোটাল ডিএলের পরিমাণটা কত? 2πr, যদিও রেডিয়াসটা হয় আর। ব্যাস, তাহলে বি ডট 2πr সেটা হলো মিউ জিরো এন আই, বা বি হচ্ছে মিউ জিরো ইন্টু এন বাই 2πr ইন্টু আই, মানে সেই হয়ে গেল কি বি ইজ ইকুয়াল টু মিউ জিরো স্মল এন ইন্টু আই। টরয়েড আর সলিনয়েড কিন্তু আসলে একই। এইবারে একটা অঙ্ক আছে, ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফিল্ড প্রডিউসড বাই দ্য সলিনয়েড অফ লেন্থ 80 সেন্টিমিটার। একটা সলিনয়েড, তার লেন্থ হচ্ছে 80 সেন্টিমিটার, আন্ডার দ্য নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল। ও তার মানে 80 সেন্টিমিটারের মধ্যে 360টা পাক আছে, অর্থাৎ আমরা কিন্তু স্মল এনটা ধরেছি একক দৈর্ঘ্যে কতটা পাক আছে সেইটা কিন্তু ক্যালকুলেশনের সময় মাথায় রাখতে হবে। অ্যান্ড দ্য কারেন্ট পাসিং থ্রু ইজ 15 অ্যাম্পিয়ার, আই এর ভ্যালু বলে দিয়েছে। আর মিউ জিরো পারমিয়াবিলিটি, এটার ভ্যালু বলে দিয়েছে। এখানে টেসলা পার মিটার মানে ডিভাইডেড বাই 4π দিয়ে আবার এখানে ক্যালকুলেট করে, যাই হোক মিউ জিরোর ভ্যালু যখন বলে দিয়েছে আমি ওটাকে ইউজ করব। তাহলে বি এর ভ্যালু হচ্ছে সলিনয়েডের ক্ষেত্রে মিউ জিরো আই এন বাই এল, স্মল এনটা হচ্ছে তো ক্যাপিটাল এন বাই এল। তাহলে ক্যাপিটাল এনটা তো হচ্ছে ওখানে 360, আর এলটা মানে লেন্থ সেটা হচ্ছে কিন্তু 80 সেন্টিমিটার, মানে সেটাকে মিটারে পরিণত করে নিতে হবে। সেটাকে ভ্যালু বসিয়ে মিউ জিরো আই এন এল সবের ভ্যালুই আমি জানি, তাহলে সেই সলিনয়েডের সেন্টারে আমার কি পরিমাণে ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হচ্ছে তার ভ্যালু বেরিয়ে গেছে উইথ প্রপার ইউনিট। তাহলে আজকে তড়িৎ চুম্বকত্বে আমরা কি কি শিখলাম? অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম শিখলাম, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সমাকল সূত্র শিখলাম, সার্কিটাল ল, আর কি শিখলাম? বায়ো-সাভার্ট সূত্র। বায়ো-সাভার্ট সূত্রে দুটো প্রয়োগ দেখলাম, এবং অ্যাম্পিয়ারের সূত্রেরও দুটো প্রয়োগ দেখলাম, সলিনয়েড আর টরয়েডে। আজকের ক্লাস এখানেই শেষ হলো।